হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো আমার দেখেছো। তো সেই অর্গানিকের যে চ্যাপ্টারটা চলছিল কদিন ধরে, আজকে তার পার্ট 4। এই পার্ট 4-এ কি রয়েছে না, বিভিন্ন যে পলিহ্যালোজেন কম্পাউন্ডস রয়েছে, সেই বিভিন্ন যে পলিহ্যালোজেন কম্পাউন্ডস তার প্রত্যেকটারই প্রিপারেশন, ইউজ and physiological effects or environmental effects অর্থাৎ পরিবেশগত প্রভাব কিংবা শারীরবৃত্তীয় প্রভাব ইত্যাদি নিয়ে প্রত্যেকটা আমরা আলোচনা করব। তো আজকের এই পাঠে আমরা চলে যাচ্ছি এবং একটা একটা করে আমরা আলোচনা করছি তোমাদের সামনে। তো প্রথমে চলে যাই আমরা, পোরশনটা হলো পলিহ্যালোজেন compounds। তো নাম্বার 1, এক নম্বর কি, ডাইক্লোরোমিথেন অর্থাৎ CH2Cl2। এই ডাইক্লোরোমিথেন বা মিথিলিন ক্লোরাইড। তো ডাইক্লোরোমিথেন কিভাবে তৈরি করি, এর প্রিপারেশন কি, এর ব্যবহার কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমে চলে আসি এর প্রিপারেশন, অর্থাৎ মিথেন থেকে নিয়ে 2 মোল ক্লোরিন নিলাম, সঙ্গে এইচ নিউ বলতে বিক্ষিপ্ত সূর্যালোক। তাহলে 2 মোল ক্লোরিন নিয়ে বিক্ষিপ্ত সূর্যালোকে রিঅ্যাকশন করলে দুখানা HCl বেরিয়ে যাবে। সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা প্রতিস্থাপন, তৈরি হবে ডাইক্লোরোমিথেন CH2Cl2। এই যে কম্পাউন্ডটি, এর কি, অবশ্যই এটি লিকুইড। তো এই কম্পাউন্ডটি কি ব্যবহার রয়েছে, অনেক ক্ষেত্রে ব্যবহার রয়েছে। তাদের মধ্যে প্রথমেই হচ্ছে যে বিভিন্ন ধরনের রং অপসারণে ব্যবহার করা হয়, দূরীকরণে, দ্রাবক রূপে, মেডিসিন পারপাস বা মেডিসিন শিল্পের ব্যবহার, কিংবা ধাতু পরিশোধনে, এরোসল পাত্রে যে স্প্রে ইত্যাদি করার ক্ষেত্রে, সুগন্ধি দ্রব্যের যে স্প্রে, সেখানেও এর ব্যবহার রয়েছে। তাহলে এই হলো ডাইক্লোরোমিথেন। এর ফিজিওলজিক্যাল এফেক্টস কি? ফিজিওলজিক্যাল এফেক্টস বলতে শারীরবৃত্তীয় প্রভাব। শারীরবৃত্তীয় প্রভাবে কথা কি আমাদের ক্ষতি করে, যদি বায়ুতে সামান্য পরিমাণের উপস্থিত থাকে তাহলে আমাদের কি হতে পারে, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এগুলো ধীরে ধীরে হ্রাস পেতে পারে। যদি একটু বেশি মাত্রায় থাকে তাহলে মাথা ঝিমঝিম করা, বমি বমি ভাব, কিংবা হাত পায়ে আঙুলে যদি লেগে যায় আমাদের অসাড়তা দেখা দেয়, প্রদাহ সৃষ্টি করে, ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলো ঘটে। তাহলে একটা গেল ডাইক্লোরোমিথেন। নাম্বার 2 কি, ক্লোরোফর্ম CH3। তো ক্লোরোফর্ম কি কাজে ব্যবহার হয়? দেখো, ক্লোরোফর্মের প্রস্তুতি আমরা এই পদ্ধতিতে করতে পারি, কিন্তু এটাই করা হয় না। ইন্ডাস্ট্রিয়ালি ক্লোরোফর্মের ব্যবহার, ক্লোরোফর্ম প্রস্তুতি করা হয় দুভাবে। একটা হচ্ছে ইথানল থেকে তৈরি করা হয়, আর দ্বিতীয় হলো অ্যাসিটন থেকেও তৈরি করা যায়। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি, তবে এই ক্লোরোফর্মটাকে আমরা একটু ডিটেলসে পড়বো, এর প্রিপারেশন। তো প্রথমে আসছি ইথানল থেকে। ইথানল থেকে আমরা কিভাবে তৈরি করতে পারি, এক কথায় বললে ব্লিচিং পাউডারের লেই দিয়ে রিঅ্যাকশন। এই ব্লিচিং পাউডারের লেই দিয়ে ইথানলকে রিঅ্যাকশন করলে আমরা ক্লোরোফর্ম পাই, কিংবা অ্যাসিটন থেকেও ব্লিচিং পাউডারের লেই দিয়ে আমরা ক্লোরোফর্ম পাই। এখন প্রশ্ন আসছে, ব্লিচিং পাউডারের লেই কি? লেই হচ্ছে, অর্থাৎ ব্লিচিং পাউডারের সঙ্গে জলকে মিশিয়ে যখন একটা চটচটে কাদাতে ভাব হয়, যাকে আমরা লেই বলি, এবার সেই লেই দিয়ে রিঅ্যাকশন করলেই আমরা পাই। অ্যাকচুয়ালি লেইয়ের মধ্যে একটা রিঅ্যাকশন হয়। তাহলে ব্লিচিং পাউডারের সঙ্গে লেই মানে জল মেশানো হয়, মেশানো হলে কি তৈরি হয় দেখে নেওয়া যাক। প্রথমে ব্লিচিং পাউডার HCl, তার সঙ্গে আমরা দিচ্ছি লেই, জল, তৈরি হবে কলিচুন এবং ক্লোরিন।
এই যে তৈরি হলো ক্লোরিন আর ক্লোরিন, এই দুটোই মূলত রিঅ্যাকশন করে। প্রথম ধাপে কি হয়, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করা হয়, করানো হলে ফার্স্ট স্টেপে অ্যাকচুয়ালি ফাইনাল স্টেপে ক্লোরোফর্ম তৈরি হয়, কিন্তু মাঝের একটা স্টেপ রয়েছে। সেই স্টেপে কি হয়, CCl3CH হয়, একে বলবো ক্লোরাল। ক্লোরালের পর আমরা কলিচুন, সঙ্গে অবশ্যই জল। এই ক্লোরিচুন এবং জল দিলে আমরা কি পাই, ক্লোরোফর্ম। অর্থাৎ দুটো স্টেপে ঘটে। একই রকম ভাবে ইথানলের পরিবর্তে যদি আমরা অ্যাসিটোন নিতাম, সেক্ষেত্রেও এই একই জিনিস তৈরি হতো, CCl3COCH3, তাকে দিলে ক্লোরোফর্ম তৈরি হতো। পসিটিভটা সেম, বিক্রিয়াগুলো একটু স্টেপ একই রকম স্টেপ রাখ। তাহলে এইভাবে আমরা ইথানল এবং অ্যাসিটোন থেকে আমরা তৈরি করতে পারি ক্লোরোফর্ম। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরোফর্মের ব্যবহার কোথায়? সবচেয়ে বেশি আগের ব্যবহার করা হতো অপারেশনে। কেন আগে বলছি কথাটা, অ্যাকচুয়ালি অপারেশনের চেতনানাশক রূপে ব্যবহার, কিন্তু বর্তমানে এর বিষক্রিয়া থাকায়, সাইড এফেক্ট পেয়েছে প্রচুর থাকায়, বিশেষ করে বিষক্রিয়া থাকায় একে বর্তমানে অপারেশন বা ওটি পারপাসে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দ্রাবক হিসেবে তেল, চর্বি ইত্যাদিতে প্রস্তুতিতে দ্রাবক রূপে ব্যবহার রয়েছে। এর শারীরিক যে প্রভাব অর্থাৎ ফিজিওলজিক্যাল এফেক্টস, অর্থাৎ শরীরে আমাদের কি ক্ষতি করতে পারে ক্লোরোফর্ম, সব থেকে হচ্ছে আমাদের কি করে না, আমাদের যে যদি সামান্য পরিমাণ থাকে তারা মাথা ঘোরানো, গা হাত পা সামান্য ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি অনুভূত হওয়া, এগুলো থাকে। কিন্তু যদি আমরা একটু বেশি মাত্রায় যাই, নার্ভের বা স্নায়ুর যে দুর্বলতা, দীর্ঘক্ষণ দীর্ঘ সময় ব্যাপী যদি একে নেই আমরা, তাহলে লিভার ও কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে। যদি কখনো কখনো দেখা যায় সামান্য পরিমাণ চামড়ায় লাগলে ক্ষত হয়ে যেতে পারে। তাহলে এই যে এর বিভিন্ন শারীরিক যে প্রভাব রয়েছে, এছাড়া আমরা তাহলে মেন এর এই ব্যবহার। কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে ক্লোরোফর্ম যদি বিষাক্ত হয়, কিভাবে বিষাক্ত হয়? নাম্বার 1, অর্থাৎ নাম্বার 2, যদি বিষাক্ত হয় তাহলে একে সংরক্ষণ করব কিভাবে? আর তৃতীয়ত, বিষাক্ত কিনা বুঝবো কিভাবে? অর্থাৎ কোন পরীক্ষা আছে কিনা যেটা বিষাক্ত হয়েছে? এর বিষাক্ত হওয়ার মূলে কারণ হয়েছে কিন্তু ফসজিল। ফসজিল কি? অ্যাকচুয়ালি ক্লোরোফর্মের যদি আমরা রাসায়নিক ধর্ম পড়ি, তাহলে আমরা বায়ুর সঙ্গে বিক্রিয়া পাবো, আর বায়ুর সঙ্গে বিক্রিয়াতে আমরা জারণ পাবো, জারণের ফলেই আমরা দেখতে পাবো বিষাক্ত ফসজিল হয়। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লোরোফর্মের রাসায়নিক ধর্ম। তো প্রথমে আসি এই রাসায়নিক ধর্মে কি রয়েছে, অর্থাৎ কেমিক্যাল প্রপার্টিজ। তার মধ্যে এক নম্বর হচ্ছে অক্সিডেশন। ক্লোরোফর্মকে নিয়ে যদি বায়ুর উপস্থিতিতে জারিত হয়ে বিষাক্ত ফসজিল কার্বনিল ক্লোরাইড COCl2 প্লাস সঙ্গে কি উৎপন্ন হয় HCl, অর্থাৎ সঙ্গে HCl উৎপন্ন হবে এবং বিষাক্ত COCl2 বা ফসজিল উৎপন্ন হবে। তাহলে এই যে COCl2 ফসজিল উৎপন্ন হলো, এবং অবশ্যই এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি এই ফসজিলের আমরা বিক্রিয়াটা করি, তাহলে এই যে ফসজিলের ক্ষেত্রে যদি আমরা ব্যালেন্স করতে চাই, ব্যালেন্স করা যায়। যদি এখানে আমরা 2 দিই, এখানে যদি 2 দিই, তাহলে দেখা যাচ্ছে যে HCl তো দুখানা উৎপন্ন হবে আর অক্সিজেন লাগবে। অবশ্যই এটা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে। তার মানে ক্লোরোফর্মের বোতলটা যদি আমরা কেটে ফেলি, তাহলে ধীরে ধীরে অক্সিজেন ঢুকবে ওর ভিতরে, সূর্যালোকের উপস্থিতিতে ধীরে ধীরে ওটা জারিত হবে এবং জারিত হয়ে গিয়ে বিষাক্ত ফসজিল বা কার্বনিল ক্লোরাইড উৎপন্ন করবে। এটাই হলো ক্লোরোফর্মের বিষাক্ত হওয়ার কারণ, ওটা বিষ। কিন্তু প্রশ্ন হচ্ছে ফসজিল যে তৈরি হয়েছে তার প্রুফ কি আছে? তখন আমরা ব্যবহার করবো না,
কিন্তু ফসজিন যে বিষাক্ততার প্রমাণ প্রমাণ অবশ্যই আছে, অর্থাৎ ক্লোরোফর্মের মধ্যে ফসজিনের উপস্থিতির পরীক্ষা। আমরা কি করতে পারি, ক্লোরোফর্মের বোতল থেকে একটু ক্লোরোফর্ম নিয়ে নিলাম, টেস্ট টিউবে নিলাম, টেস্ট টিউবে নেওয়ার পর ওর মধ্যে জল মেশালাম, জল দিয়ে ওকে ঝাঁকালাম, ঝাঁকানোর পর দেখতে পাবো একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে আর সঙ্গে HCl নির্গত হয় এবং HCl উৎপন্ন হয়। এরপর যদি ওকে সিলভার নাইট্রেট দিয়ে দিই, যেহেতু HCl উৎপন্ন হয়েছিল, সিলভার নাইট্রেট দিলে AgCl এর সাদা অধক্ষেপ পড়ে, যে সাদা অধক্ষেপ লঘু নাইট্রিক অ্যাসিডে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রাব্য। তাহলে এই পরীক্ষা থেকে আমরা বুঝতে পারবো যখন সাদা অধক্ষেপ আসবে আমরা শিওর হয়ে যাব যে ক্লোরোফর্মের নমুনাতে বিষাক্ত ফসজিন ছিল। অর্থাৎ কি সেই বিক্রিয়া, অর্থাৎ COCl2 তাকে নিয়ে আমরা জলের মধ্যে ঝাঁকিয়েছিলাম, ঝাঁকানোর ফলে কি তৈরি হবে বলেছিলাম, কার্বন ডাইঅক্সাইড প্লাস HCl তৈরি হবে। সেই HCl-টি আমরা বাদ থেকে যে সিলভার নাইট্রেট যোগ করেছিলাম, বিক্রিয়া করে তৈরি হবে AgCl এর হোয়াইট পিপিটি, সাদা অধক্ষেপ, প্লাস তৈরি হবে HNO3। তাহলে এই যে আমরা পেলাম সাদা অধক্ষেপ, এখান থেকে আমরা বুঝে গেলাম। তাহলে প্রশ্ন আসছে এই ক্লোরোফর্মকে আমরা সংরক্ষণ করব কিভাবে? দেখো, সংরক্ষণ করার জন্য ক্লোরোফর্মকে রঙিন বা কালো কাগজে মোড়া সরু গলা বিশিষ্ট কাঁচের একটি বোতলে সংরক্ষণ করা হয়, যাতে করে অক্সিজেন কম ঢুকতে পারে এবং সূর্যালোক কম প্রবেশ করতে পারে, তাই কার্বনের কাগজে রাখা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এছাড়াও একটি পদার্থ 1% ইথানল ওর সঙ্গে মিশে রাখা হয়। কেন 1% ইথানল মিশে রাখা? না, 1% ইথানল মেশানোর ফলে কি হয়, যদি কোনো কারণবশত সামান্য পরিমাণ ফসজিন তৈরি হয়, সেই ফসজিন ইথানলের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে ডাইথাইল কার্বনেট উৎপন্ন করে, যা অবিষাক্ত। সেইখান থেকে তার মানে ওইটা ব্যবহার করে আমরা ওকে সংরক্ষণ করতে পারি। এইভাবে আমরা সংরক্ষণ করতে পারি। অর্থাৎ তাহলে যদি আমরা সংরক্ষণের বিক্রিয়া চেক করা যায়, তাহলে আমরা ইথানল নেব এবং 1% আর ফসজিন যদি থেকেই থাকে তাহলে ইথানলের সঙ্গে বিক্রিয়া হয় 1% ইথানল, আর যদি ফসজিন থাকে যে COCl2 তাতে যদি বিক্রিয়া হয় তাহলে কি হবে, তৈরি হবে C, এটা OC2H5, এটা OC2H5, এখান থেকে দুটো Cl আর এখান থেকে আমরা এই মিলিয়ে 2HCl আমরা পেয়ে যাব। তাহলে এই যে আমরা পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে হলো, এটাকে বলবো ডাইথাইল কার্বনেট, যা অবিষাক্ত। এটাই আমরা ক্লোরোফর্মকে সংরক্ষণ করা আমাদের উপায়। তো এরপরে আসি আমরা, এর আরো কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক ধর্ম রয়েছে। আমরা সব না বললেও ইম্পর্টেন্স গুলো বলছি। ইম্পর্টেন্স গুলোর মধ্যে প্রথমেই রয়েছে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া এবং ক্লোরোফর্মের সঙ্গে অ্যাসিটোনের বিক্রিয়া। তো প্রথমে আসি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অর্থাৎ রাসায়নিক ধর্মে ক্লোরোফর্মের নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে অর্থাৎ ক্লোরোফর্ম তার সঙ্গে নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করলাম, করলে কি হবে তোমরা নিশ্চয়ই শুনে কাঁদানে গ্যাস উৎপন্ন হয়। কাঁদানে গ্যাস কি টিয়ার গ্যাস? টিয়ার মানে চোখের জল, অর্থাৎ এই গ্যাস চোখ থেকে জলকে বের করতে সাহায্য করে থাকে টিয়ার, সেই কারণে এর নাম টিয়ার গ্যাস। নাইট্রোক্লোরোফর্ম বা ক্লোরোপিক্রিন, এই নাইট্রোক্লোরোফর্ম বা ক্লোরোপিক্রিনকেই কাঁদানে গ্যাস বলে। কি তৈরি হয়? CCl3 NO2, CCl3 NO2 প্লাস দেখে না জল উৎপন্ন হবে। তাহলে এই যে বিক্রিয়াটা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, আরেকটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে ক্লোরোফর্ম এই অ্যাসিটোনের সঙ্গে। যদি আমরা অ্যাসিটোনের সঙ্গে সেই ক্লোরোফর্মকে নিয়ে যদি আমরা বিক্রিয়া ঘটাই, আমরা কি দেখতে পাবো? ক্ষারের উপস্থিতি অবশ্যই বিক্রিয়া ঘটায়, তাহলে আমরা দেখতে পাবো একটি যৌগ উৎপন্ন হয় যাকে বলা হয় এই ধরনের যৌগ ক্লোরিটোন বলে। এই ক্লোরিটোন ঘুমের ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়, ক্লোরিটোন। তাহলে বা হিপোডাইটিক যে বিভিন্ন ধরনের ঔষধ, বিশেষ করে ঘুমের ঔষধ তৈরিতে ব্যবহার হয়েছে, এই হলো ক্লোরিটোন উৎপন্ন হয়। তো আমরা চলে যাচ্ছি ক্লোরোফর্ম। তাহলে ক্লোরোফর্মে আমরা কি কি পড়লাম? যে
আমরা ব্যবহার, ক্লোরোফর্মের রাসায়নিক ধর্ম, ক্লোরোফর্মের সংরক্ষণ, ফসজিনের উপস্থিতির পরীক্ষা, আমি ক্লোরোফর্মটা ডিটেইলসে আলোচনা করলাম। নাম্বার 3, আয়োডোফর্ম, CH3। এটি ইয়েলো ক্রিস্টালাইন। এই আয়োডোফর্ম কি বা আয়োডোফর্মকে আমরা তৈরি করব কিভাবে? একেও ইথানল থেকে তৈরি করা যায়। ইথানল থেকে আমরা তৈরি করতে পারি। কি করা হয়? ইথানলকে নিয়ে আয়োডিন আর NaOH, একে আয়োডোফর্ম বিক্রিয়া বলে। ইথানল নিলাম, তাতে I2/NaOH দিয়ে হিট করলাম, করলে তৈরি হবে CH3 প্লাস HCOO, উৎপন্ন হয়। এই যে ইয়েলো প্রেসিপিটেট উৎপন্ন হয়, এই ইয়েলো পিপিটি আমরা দেখতে পাই, এটাই হলো আয়োডোফর্ম। এটি কঠিন পদার্থ। এর ব্যবহার কি? এর ব্যবহার বলতে গেলে অ্যান্টিসেপটিক যেগুলো তৈরিতে এর ব্যবহার রয়েছে, কিংবা আমরা যে অনেক সময় ছোটখাটো কোনো অপারেশন বা কোনো কিছু বা যে কোনো ক্ষেত্রে যখন ড্রেসিং করার দরকার হয়, ড্রেসিং এর পারপাসে ব্যবহার হয়। তবে একটা কথা বলে রাখা ভালো, এর একটি কটূক্তিকর গন্ধ থাকায় বর্তমানে এর পরিবর্তে আমরা আয়োডোফর্মের পরিবর্তে আয়োডিনকে ব্যবহার করা হচ্ছে। তো এই হলো এর। তবে এর সরাসরি কোনো পরিবেশগত বা শারীরিক প্রভাব কোনো নেই। এটা কঠিন পদার্থ, ক্রিস্টালাইন নেচার। তো এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট পলিহ্যালোজেন যৌগ, যার মধ্যে রয়েছে ক্লোরোফর্ম। তাহলে 4 নম্বরে যাচ্ছি আমরা কি, ক্লোরোফর্ম বললাম, সরি, কার্বন টেট্রাক্লোরাইড। ক্লোরোফর্মটা আগে করলাম, কার্বন টেট্রাক্লোরাইড। এই কার্বন টেট্রাক্লোরাইডকে তৈরি করব কিভাবে? অবশ্যই মিথেন থেকে। আমরা 4 অণু ক্লোরিন এই জিনিস দিলাম, 4টে H বেরোলো, তৈরি হবে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, প্লাস 4টা H উৎপন্ন হচ্ছে। এর কিন্তু এই ক্লোরোফর্মে মানে কার্বন টেট্রাক্লোরাইডে শারীরবৃত্তের কিন্তু প্রভাব রয়েছে। কি রয়েছে? সামান্য পরিমাণ থাকলে মাথা ঘোরানো, বমি বমি ভাব, বেশি মাত্রায় নিলে স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি বেশি পরিমাণে যাওয়ার ফলে পেশেন্টটি কোমায় পর্যন্ত গিয়ে মৃত্যু হতে পারে। এতটাই ক্ষতিকারক এই কার্বন টেট্রাক্লোরাইড। তো এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সট 5 নম্বর। 5 নম্বরে কি রয়েছে? CFC, শুনেছো তোমরা, যাকে ফ্রেয়ন বলে। CFC, ক্লোরোফ্লোরোকার্বন বা ফ্রেয়ন, অ্যাকচুয়ালি বাণিজ্যিক নাম হলো CFC। তো এই ক্লোরোফ্লোরোকার্বন এটি কিভাবে তৈরি হয়? অ্যাকচুয়ালি এই যে ক্লোরোফ্লোরোকার্বন, তার মানে CF3Cl, CF2Cl2, CFCl3, এই তিনটার মিক্সচারকে অ্যাকচুয়ালি বলে CFC, ক্লোরোফ্লোরোকার্বন। এদের মধ্যে এটাই সবথেকে বেশি পরিমাণে থাকে। তো এইভাবেই আমরা মিক্সচারটাই হলো CFC বা ক্লোরোফ্লোরোকার্বন। ব্যবহার: রেফ্রিজারেটর, এসি বা কুলার, চুলে স্প্রে করার ক্ষেত্রে, কিংবা অন্যান্য যে পারপাস, কুলিং পারপাস ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার রয়েছে। তবে এর সব থেকে ক্ষতিকারক দিক হলো কি? পরিবেশগত প্রভাব। তোমরা জানো যে বায়ুমণ্ডলে ওজোন স্তর বলে একটি স্তর রয়েছে, যা জীব জগৎকে বাঁচিয়ে রেখেছে আমাদেরকে, কারণ অতি বেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু সিএফসি একটি প্রবলেম হওয়ার ফলে কি না, সিএফসি ব্যবহারের ফলে সিএফসি কি করছে? বিক্রিয়া ঘটিয়ে ওজোনকে অক্সিজেনে কনভার্ট করছে। ফলে ওজোন স্তরে যে অক্সিজেন গ্যাস ছিল, সে যদি ওজোন স্তরে যে ওজোন গ্যাস ছিল, সে যদি সিএফসির প্রভাবে অক্সিজেনে কনভার্ট হয়ে যায়, তাহলে ধীরে ধীরে ওজোন মণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব কমবে, ওজোন স্তরটি ধীরে ধীরে পাতলা হবে, ওজোন হোল তৈরি হবে, তখন অতি বেগুনি রশ্মি ঢুকবে, যা স্কিন ক্যান্সার ঘটাবে। তাই সব থেকে আমাদের ক্ষতিকারক এটা, এই পরিবেশের ক্ষতি করে। এই হলো সিএফসি, ফ্লোরোফ্লোরোকার্বন। দেখ, এই নিয়ে আমাদের 11 যে চ্যাপ্টারটা ছিল তোমরা পড়ে এসছো, এনভায়রনমেন্টাল পরিবেশ রসায়ন, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, সেখানে ওটা নিয়ে পেয়েছো। তো এরপরে চলে আসি এই পলিহ্যালোজেন যৌগের মধ্যে লাস্ট যৌগ কি, ডিডিটি। ডিডিটি আমরা খুব ব্যবহার হয়ে এসছে, যদিও এর বিষক্রিয়া রয়েছে, কিন্তু তাও অনেক দেশ এর ব্যবহার বন্ধ করলেও
আমাদের দেশে বা অন্যান্য ক্ষেত্রেও এর ব্যবহার এখনো চলছে। তো এর প্রথমে আসি আমরা এই ডিডিটি কি, এর পুরো নাম কি। অ্যাকচুয়ালি 1939 সালে পল মুলার সায়েন্টিস্ট সর্বপ্রথম ক্লোরিন ঘটিত একটি কীটনাশক আবিষ্কার করেছিলেন। সেই কীটনাশকটির নাম হলো ডিডিটি। অ্যাকচুয়ালি এই ডিডিটি কিভাবে তৈরি হয়, এর ফুল ফর্ম কি। পি ড্যাশ মানে প্যারাডাস্ট ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। সংকেত দিয়ে পরে বুঝিয়ে দিচ্ছি কিভাবে তৈরি হয়। তাহলে আমরা প্রথমে আসি প্রিপারেশন। প্রিপারেশন কি? অ্যাকচুয়ালি প্রিপারেশন হচ্ছে ক্লোরোবেনজিন থেকে 2 অণু ক্লোরোবেনজিন নেওয়া হয়, সঙ্গে CCl3CH নাম শুনেছ আগে, আজকেই বলেছি ক্লোরাল। তাহলে ক্লোরালের সঙ্গে ক্লোরোবেনজিন দিয়ে কনসেন্ট্রেট H2SO4 দিয়ে হিট করলে তৈরি হয় DDT। তো আসি আমরা কিভাবে এই প্রসেসটাকে আমরা তৈরি করছি, একটু ইলাবোরেট করে নিচ্ছি আমরা। তো প্রথমে দেখে নিচ্ছি আমরা, এটা একটা ক্লোরোবেনজিন, আমরা এ পাশে একটা নিচ্ছি ক্লোরোবেনজিন, আর এটাই কি নিচ্ছি ক্লোরাল। ঠিক দেখে নাও, কারণ সালফিউরিক অ্যাসিড জলা করছি, জল টেনে নেবে, টেনে নেওয়ার পর যেটা তৈরি হবে আমি এখানে লিখছি দেখে নাও, এই যে ক্লোরিন একটা এর সাপেক্ষে প্যারা, এর সাপেক্ষে প্যারা, তাই বলবো প্যারাডাস্ট। দুটো ক্লোরিন ডাইক্লোরো, দুটো ফিনাইল ডাইফিনাইল ট্রাইক্লোরো, দুটো কার্বন আছে বলে ইথেন। তাহলে প্যারাডাস্ট ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন ডিডিটি। এটি পল মুলারের দ্বারা আবিষ্কৃত প্রথম ক্লোরিন ঘটিত কীটনাশক। এর বিষক্রিয়া অবশ্যই রয়েছে, কারণ এটি নন বায়োডিগ্রেডেবল। কিন্তু প্রশ্ন, ডিডিটি আমাদের যায় কি হবে? যখন কোনো ক্ষেত্রে আমরা ডিডিটি স্প্রে করি, স্কিনের মারফত যেতে পারে, যে সবজিটা আমরা খাচ্ছি বা দিচ্ছি যেটা সেখান থেকে আসতে পারে, শ্বাস প্রশ্বাসের মারফতও যেতে পারে। এই বিভিন্নভাবে শরীরে প্রবেশ করার পর নন বায়োডিগ্রেডেবল হয়, শরীরে রয়ে যায়, চর্বির সঙ্গে জমা থাকে, যার ফলে সব থেকে ক্ষতি হয় কি লিভার, কিডনি, স্নায়ুতন্ত্র, এগুলো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। আর তার ফলে কি হচ্ছে, আমাদের এর সব থেকে ক্ষতিকারক এই বিভিন্ন রকম থাকার অনেক দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের মতো দেশে এদের কিন্তু ব্যবহার এখনো অনেকটাই বলতে পারি রঙ নিয়ে চলছে। তাহলে এটা সম্পূর্ণ সরকারের উচিত কঠোর হাতে দমন করা, এই যৌগটাকে নিষিদ্ধ করে দেওয়া, কম্পাউন্ডটাকে ডিডিটি। তাহলে আমাদের যে পলিহ্যালোজেন কম্পাউন্ডস ছিল, এই পলিহ্যালোজেন কম্পাউন্ডস অর্থাৎ চ্যাপ্টারটা ছিল হ্যালো অ্যালকেনস এবং হ্যালোএরিনস। আজকে আমরা হ্যালো অ্যালকেন কমপ্লিট করলাম, অর্থাৎ আজকের পার্ট হলো 4, এতে হ্যালো অ্যালকেন কমপ্লিট হলো। এরপর পার্ট 5 এ চলে যাব আমরা হ্যালো অ্যারিনস। তাহলে আজকের এই পার্টে যদি কোনো তোমাদের প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। ওকে, থ্যাংক ইউ।